প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জুনায়েদ হালিম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনায় যাচ্ছি। সমকাল, নির্বাহী আদেশে আজই নিষিদ্ধ হচ্ছে জামায়াত, 6 সমন্বয়ককে মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম। মানব জমিন, রক্তলাল প্রতিবাদ দেশ জুড়ে। কোটা বিরোধী আন্দোলন, রিমান্ডে বিচারপতির ছেলে, 3 মামলায় আসামি। জয় দিন, তদন্তে জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত প্রধানমন্ত্রীর, কোন পথে হাঁটবে জামায়াত। কালবেলা, জামায়াত নিষিদ্ধ হচ্ছে সন্ত্রাস দমন আইনে, অজ্ঞাত আসামির ফাঁদ। দেশ রূপান্তর, শোক ক্ষোভের বহু রং। সময়ের আলো, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা, ঢাকায় 53 হত্যা মামলা। সহিংসতায় চাপা পড়েছে দুর্নীতির খবর, সাপে বর দুর্নীতিবাজদের। প্রতিদিনের বাংলাদেশ, তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তি সহায়তা নেওয়া হবে জানালেন প্রধানমন্ত্রী। জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন আজই। খবরের কাগজ, মৃত্যু দুঃখজনক, আমরা লজ্জিত, শুনানিতে হাইকোর্ট। আলোকিত বাংলাদেশ, আজ নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। দৈনিক করতোয়া, সন্তানের খোঁজে এসে বাবা ভাই গ্রেপ্তার, গণগ্রেপ্তার করছি না স্বরাষ্ট্রমন্ত্রী। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, a dozen banks in massive drive to raise $1 billion fee offshore deposits. শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ একটি শিরোনাম অভিন্নভাবে প্রধান শিরোনাম হয়েছে, সেটি হচ্ছে যে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ হওয়ার খবর। একটি সংবাদপত্রে এসছে যে এটি সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ হচ্ছে। এই বিষয়টা অনেক জটিল এবং অনেক গুরুত্বপূর্ণ তো বটে, আবার অনেক আবেগের বিষয়ও বটে বাংলাদেশের জন্য। জামায়াত এবং শিবির যারা এই যে আজকে নিষিদ্ধ করা হবে বলে নির্বাহী আদেশে, এবং আপনি সংবাদপত্রেরই একটা সূত্রে বললেন যে সন্ত্রাস দমন আইনে, জামাত তো আসলে নিষিদ্ধ দলই ছিল, বা শিবিরও তো নিষিদ্ধ দলই ছিল। 71 সনে মহান স্বাধীনতার যুদ্ধ চলাকালীন সময়ে জামায়াতে ইসলামী এবং তাদের যে ছাত্র সংগঠন, তখনকার ইসলামী ছাত্র সেনা বা পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির, তাদের যে ভূমিকা ছিল, অর্থাৎ পাকিস্তানি দখলদারদের সহোদরের ভূমিকা, সহযোগীর ভূমিকা, এবং বাংলাদেশের মানুষের যে স্বাধীনতার যুদ্ধ সেটির বিরুদ্ধ ভূমিকা, এবং শুধু রাজনৈতিকভাবে বিরুদ্ধ ভূমিকা নয়, তারা পাকিস্তানি বর্বরতা নৃশংসতার প্রধান সঙ্গী ছিল। এবং সেই সময় তারা নানা রকম নিজ জাতিসত্তার বিরুদ্ধে গিয়ে তাদের তথাকথিত ধর্মীয় চেতনার, ইসলামী রাষ্ট্র পাকিস্তান, এই ভাবনার জায়গায় থেকে তারা তাদের মতো করে ইসলামের যে ব্যাখ্যা তারা দেয় সেটি করে তারা পাকিস্তানের বর্বরতার সঙ্গী হয়েছিল, নানা রকমের যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ ঘটিয়েছিল। এবং সেই কারণে, এবং একই সঙ্গে শুধু জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র সেনা বা ইসলামী ছাত্র শিবির না, মুসলিম লীগ, নেজামি ইসলামী এবং পিডিপি ইত্যাদি সহ যে সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিকভাবে রাজনৈতিক দল হিসেবে এবং রাজনৈতিক দলের নেতা হিসেবে পাকিস্তানিদের সঙ্গে কোলাবোরেট করেছিল, এদের সবাইকে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল স্বাধীনতার অব্যবহিত পরই। এবং 1972 সনের যে প্রথম সংবিধান, সেই সংবিধানেও কিন্তু এই সমস্ত মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী এবং পাকিস্তানিদের দোসর এবং ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল ছিল সেগুলিকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তারা তো নিষিদ্ধই ছিল এই দেশে, স্বাধীন বাংলাদেশে।
স্বাধীনতা বিরোধিতাকারী শক্তি হিসেবে তারা স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ ছিল এবং তাদের নেতৃত্ব পালিয়ে গিয়েছিল, পাকিস্তান বা অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছিল এবং সেইখানে গিয়েও স্বাধীনতার পরেও তারা কিন্তু স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য নানা রকম তৎপরতা কিন্তু তারা চালিয়েছিল। এগুলি ঐতিহাসিকভাবে সত্য বিষয়। এখন তাদেরকে আবার কিন্তু কারা পুনর্জীবিত করলো? কোন শক্তি এই নিষিদ্ধ শক্তিকে, নিষিদ্ধ রাজনৈতিক শক্তিকে স্বাধীন বাংলাদেশে আবার পুনর্জীবিত করলো? সেটাও কিন্তু আমাদের একটু মানে পেছনের দিকে গিয়ে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের এই গত 53 বছরের পথ পরিক্রমার পেছন দিকে গেলে কিন্তু আমরা খুব মানে নির্জলাভাবে দেখতে পাই যে 75-এ জাতির পিতাকে সপরিবারে নৃশংসভাবে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, সেই পরিবর্তনের পরে এই নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করলো, পরবর্তীতে দখলদার রাষ্ট্র ক্ষমতার দখলদার যিনি, তার নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা কিন্তু এই অর্থাৎ পরবর্তীতে রাজনৈতিক দল গঠনকারী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব, উনি কিন্তু মুক্তিযোদ্ধা, এটা আমরা সবাই জানি, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, কিন্তু উনি ওনার ওই সময়ের রাজনৈতিক ক্ষমতা সংহত করার লক্ষ্যে এবং একই সঙ্গে ওনার নিজের যে রাজনৈতিক দর্শন বা যেটাই ছিল সেটাকে চরিতার্থ করার জন্য উনি ওনার মতন করে বাংলাদেশের গতিপথ বদলে দিয়েছিলেন। যে স্বপ্ন আকাঙ্ক্ষা এবং শপথ নিয়ে স্বাধীন জাতিরাষ্ট্র বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছিল, সেই রাষ্ট্রটি সম্পূর্ণ উল্টা পথে যাত্রা শুরু করলো এবং উনি স্বাধীনতা বিরোধী সেই শক্তিকে রাজনীতিতে পুনর্জীবিত এবং পুনর্বাসিত করলেন। দেখেন, জিয়াউর রহমান সাহেবের মন্ত্রিসভায় একদম মানে ডাক সাইটে স্বাধীনতা বিরোধী তাদেরকে মন্ত্রী করা হলো, প্রধানমন্ত্রী পর্যন্ত করা হলো। একই ধারাবাহিকতায় জিয়ার মৃত্যুর পর সেই একই রাজনৈতিক অক্ষশক্তি তারা এরশাদের নেতৃত্বে বাংলাদেশের সংবিধানকে আরো মানে প্রো এই মানে গোজামিলের ধর্মীয় রাজনীতির বাতাবরণে, ধর্মের বাতাবরণে, ধর্মীয় অনুভূতির বাতাবরণের গোজামিলের রাজনীতিতে, ধূম্রজালের রাজনীতিতে বাংলাদেশের রাষ্ট্রীয় চরিত্র কাঠামোটা আরো বদলে দিল। অর্থাৎ রাষ্ট্রধর্মকে হিসাবে ইসলামকে এরশাদ মানে প্রতিষ্ঠিত করলো, যেগুলি আসলে রাষ্ট্রের মূল যেই বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যের সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্য মানে সাংবিধানিকভাবেই হয়ে গেল। এবং এই অপশক্তি, আপনি যে সন্ত্রাস দমন আইনের হয়তো তাদেরকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়াটি সেটি হয়তো ওইভাবে হবে বলে বলা হচ্ছে। পুনরুজ্জীবিত জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, আমরা যারা 80-র দশকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আপনিও সেই সময় পড়াশোনা করেছেন, আমাদের স্মৃতিতে কি আছে? আমরা তো মাস কমিউনিকেশন জার্নালিজম ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম। আমরা ছাত্রকালই নিয়মিত পেশাদারি সাংবাদিকতায় যুক্ত হয়ে পড়েছিলাম, যার ফলে আমরা মানে অন্য 8-10 জনের চেয়ে একটু বেশি ওয়াকিবহাল ছিলাম, যেহেতু আমাদের কাজটাই ছিল এই জাতীয় নানা রকমের খোঁজ খবর রাখা। আমরা সেই সময় তো দেখেছি দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইসলামী ছাত্র শিবিরের কি তাণ্ডব, এবং জাতীয় পর্যায়ের রাজনীতিতে বিভিন্ন সময়ে নানা ঘটনার পরিসরে এই ঘরানার জামায়াতে ইসলামী এবং এদের যে মানে তাণ্ডবময় সন্ত্রাসী কর্মকাণ্ড কিন্তু আমরা দেখেছি। এবং এদের ছত্রছায়ায় আরো নানা ডালপালা ছড়িয়ে নানা রকম জঙ্গি সংগঠন, এদেরই নানা রকম ডালপালা, শাখা উপশাখা, নানা নাম, নানা মতবাদের মানে আড়ালে নানা রকমের জঙ্গি সংগঠনের নানা তৎপরতা কিন্তু আমরা সেই 80-র দশক থেকে শুরু করে মানে 90-এর দশকের শেষ অবধি এসে, বিশেষ করে 2098-2000 আপনার মানে রমনা বটমূল, উদীচীর সমাবেশ, যশোরের সাংস্কৃতিক আয়োজনে বোমা হামলা ইত্যাদি ইত্যাদি,
21শে আগস্ট পর্যন্ত কিন্তু আমরা দেখেছি এই তৎপরতা, এই সন্ত্রাসী তৎপরতা এই গোষ্ঠীটির দ্বারাই কিন্তু হয়েছে কম বেশি। এটি মানে সবকিছু যে খুবই আইনিভাবে পুলিশি তদন্তের মধ্য দিয়ে, বিচারিক তদন্তের মধ্য দিয়ে খুবই প্রমাণযোগ্য এমন কিন্তু না। এটি বৈশিষ্ট্যগত, এবং সেই বৈশিষ্ট্যের পেছনে কারা এগুলি পরিকল্পনা করে এগুলি কিন্তু কম বেশি মানে নানা মহল নানাভাবেই জানে। আমরা যারা দীর্ঘকাল এই সংবাদ মাধ্যম গণমাধ্যমে কাজ করি, আমাদেরও পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা এবং জানার যে পরিসর, সেগুলি কিন্তু এই যে আমি কথাগুলি বলছি এগুলির চেয়ে খুব বেশি ভিন্ন নয়। কমন যে আমাদের যে মানে পর্যবেক্ষণ, এবং এদেরকে যারা মানে পরিপালন কি বলবো যে ছত্রছায়া যাবতীয় রাজনৈতিক এবং অন্যান্য, এটিও ওই গোষ্ঠীটি কিন্তু দিচ্ছে, যারা এই গোষ্ঠীটিকে ব্যবহার করে আবার নিজেরা নিজেদের মতন মানে রাজনীতি করে এসছেন এবং বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, ভোটের মাধ্যমেও এসেছেন, হ্যাঁ, আবার বিনা ভোটেও জগাখিচুড়ি ভোটেও এসেছেন, সেগুলি তো আমরা জানি। তো এখন এই জামায়াতে ইসলামী রাজনৈতিক বা ইসলামী ছাত্র শিবিরের যে বাতিল মানে নিষিদ্ধকরণের প্রক্রিয়া যেটি শুরু হলো, এটি তো অনেক দীর্ঘ সময়ের চাওয়া। আসলে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ এই ইতিহাসকে যারা ধারণ করে লালন করে, মুক্তিযুদ্ধের যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে এখনো যারা নিজেরা মনে মনে পোষণ করে এবং সেই জন্য মানে কাজ করে, তাদের তো এটি দীর্ঘকালের দাবি। আপনি দেখেন যুদ্ধাপরাধীদের যখন বিচারক প্রক্রিয়া চলছিল, তখন এই রাজনৈতিক দল সংগঠনগুলির ভূমিকা কি ছিল, এবং তাদেরকে আবার পৃষ্ঠপোষকতা বা নীরব সহায়তা বা প্রকাশ্য সহায়তা, অপ্রকাশ্য সহায়তা, সমর্থন এগুলি কারা দিয়েছিল? আমি যে রাজনৈতিক গোষ্ঠীটির নির্দেশ করছি, বাংলাদেশে তো এখন স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে ৭৫ পরবর্তী সময়কালের স্বাধীন বাংলাদেশের বৈশিষ্ট্য হলো যে একটি হলো আওয়ামী লীগ এবং তাদের সমমনা দলগুলির নেতৃত্বে মুক্তিযুদ্ধের মানে পক্ষশক্তি বলে যে একটি স্কুল অফ পলিটিক্যাল থটস, আরেকটি হলো এটার বিপরীত। সেই বিপরীতের মধ্যে মানে নানা রকমের মিশেলের মানে একটা কি বলবো যে জগাখিচুড়ি আছে। এইখানে মানে বিএনপির মতন রাইটিস্ট, মডারেট রাইটিস্ট ক্লেম করে তারা, সেরকম একটা রাজনৈতিক দল আছে। জামায়াতে ইসলামের মতন মানে মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী, প্রত্যক্ষ এবং শাস্তিপ্রাপ্ত তাদের নেতারা, সেরকম দলও আছে। আবার অনেক মানে বেশ মানে বামপন্থী প্রগ্রেসিভ গ্রুপও আছে। তো এটা একটা মানে বিচিত্র, আবার নানা রকমের ইসলামী নামধারী, ইসলামী আদর্শধারী, প্রচারকারী নানা রকমের রাজনৈতিক দল, পীর মাশায়েখের রাজনৈতিক দলও কিন্তু এই গ্রুপটাতে আছে। এই দুই মেজর স্কুলের যে পলিটিক্যাল থটের যে কনফ্লিক্টটা, এই জায়গাটাই হলো মূল মানে বিরোধের জায়গা। এই বিরোধটাই মূল বিরোধ, এবং এইখানে মানে কোনো পক্ষই আসলে কোনো রকমের ছাড় বা আপোষের মনস্তত্ত্বে নাই। এটি মানে ঐতিহাসিক একটি দ্বন্দ্বে রূপান্তরিত হয়েছে, এবং এটি খুব সহজে যে নিরসন হবে তেমন কিন্তু না। আবার নিষিদ্ধ করার প্রক্রিয়াটাও কিন্তু খুবই মানে যে সাডেনলি হচ্ছে বিষয়টা এমন নয়। অনেকেই হয়তো একরকমের ব্যাখ্যা করবেন যে এখন একটি দেশে উদ্ভূত পরিস্থিতিকে মানে বিএনপির মহাসচিব মহোদয় কিন্তু প্রেস কনফারেন্স ওই কথাই বলেছেন, কিন্তু উনিও সেটি বলেননি। যে উনি বলেছেন যে এখন কেন, এখন কেন, কারণ এখন এই বিশেষ পরিস্থিতিতে দৃষ্টি, জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই জামাতে ইসলামকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু উনি রাজনৈতিক নেতা হিসেবে এবং রাজনৈতিক দলের নেতা হিসেবে, বা উনি জামায়াতে ইসলাম বা ইসলামী ছাত্র শিবিরের মতন যে এরকম মানে কোট আনকোট কালপ্রিট ব্যাকগ্রাউন্ডের বা কালপ্রিট অর্গানাইজেশন, সন্ত্রাসী সশস্ত্রভাবে তারা নানা রকমের অপকর্ম করে, ডিভাস্টেশন করে এবং অতীতে করেছে, সাম্প্রতিক সময়ে করেছে বলেই মানে প্রতীয়মান হচ্ছে নানা মহলের যে তথ্য এবং ইত্যাদিতে।
এটার তো সত্যাসত্যতা আরও আইনিভাবে তদন্তের মধ্য দিয়ে প্রকাশিত হবে। তো উনি কি এই জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের মতন বা স্বাধীনতা বিরোধী এই চক্রের রাজনীতি নিষিদ্ধকরণ, যাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে নির্বাচন কমিশনে, তারা রাজনৈতিক দল হিসেবে নির্বাচনী রাজনীতিতে এক্সিস্ট করে না, এখন তারা একটি সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ হতে যাচ্ছে। বাংলাদেশে নির্বাহী আদেশে কিন্তু আরো অনেক রাজনৈতিক সংগঠন বা এই জাতীয় সন্ত্রাসী সংগঠনকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে তাদের সঙ্গী সাথী প্রকারান্তরে। তো সেটি তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তার অবস্থান থেকে, তার দল এবং তার নিজের ব্যক্তি অবস্থান থেকে এটি বলেননি যে আসলে জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা উচিত কি উচিত না, বা উনি নিষিদ্ধের পক্ষে বা বিপক্ষে কিনা, এটি কিন্তু উনি স্পষ্ট করেননি। হ্যাঁ, এটাও কিন্তু ওনাদের একটা কৌশলী অবস্থান, যেই কৌশলী অবস্থান ওনারা মানে ৭৫-এর পর থেকে, বিএনপি সৃষ্টির পর থেকে কিন্তু এই অবস্থানটা তারা নিয়ে এসেছেন, এবং এই অবস্থান নিয়ে তারা তাদের রাজনৈতিক মানে বেনিফিট বা লস হোয়াট এভার সেটা তারা করেছেন। তারা যে সবসময় তাদেরকে সঙ্গী হিসেবে নিয়ে খুব বেনিফিটেড হয়েছেন এমন না। আমাদের গত ৩টি মানে জাতীয় নির্বাচনের ক্ষেত্রেই কিন্তু সেটি খুব স্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছি যে বিএনপি জামায়াতের সাথে থেকে বা জামায়াতকে সাথে রেখে কতটা আসলে অর্জন করেছে আসলে আর কতটা হারিয়েছে, সেটাও কিন্তু একটি বিএনপি যারা করেন রাজনীতিক কর্মী হিসেবে, নেতা হিসেবে, তাদেরও কিন্তু এই বিষয়টা মানে ভাবার বিষয়, এটা আমার কাছে মনে হয়। তো যাই হোক, এখন এটাও কিন্তু স্পষ্ট করেন, এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধকরণ সাডেনলিও কিন্তু হচ্ছে না। দেখেন, যুদ্ধাপরাধীদের যখন বিচার হয় তখনও কিন্তু দাবি উঠেছিল, এবং যুদ্ধাপরাধীদের বিচারের রায় কিন্তু সাংগঠনিকভাবে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর্যবেক্ষণ ছিল, অর্থাৎ জামায়াতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পর্যবেক্ষণ ছিল। সেটি এখন বাস্তবায়িত হচ্ছে সেই প্রক্রিয়ায়। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু জামাতের নিবন্ধন বাতিল হয়েছে। সেই নিবন্ধন বাতিলের এগেনস্টে জামাত কিন্তু অ্যাপিলও করেছিল, অ্যাপিলও কিন্তু তারা আইনি প্রক্রিয়ায় হেরে গেছে, এবং তারা রাজনৈতিক দল হিসেবে তারা মানে নির্বাচন কমিশনে আর নিবন্ধিত নয়, ওই পরিচয়ে তারা আবার মানে ভোট করতে পারেনি। তারা বিভিন্ন পরিচয়ে, ইন্ডিপেন্ডেন্টের পরিচয় বা অন্য পরিচয়ে হয়তো জামাতের নেতারা নানা জায়গায় ইলেকশন করেছে, বিভিন্ন ইলেকশনে বিভিন্ন স্তরের ইউনিয়ন, উপজেলা, জাতীয় সংসদ সব জায়গায় করেছে, জেলা পরিষদও করেছে। তো সেটি তো মানে তারা করেছে। এখন এরা সন্ত্রাসী সংগঠন হিসেবে যদি ওই সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করা হয়, সেটি কিন্তু নির্বাহী আদেশে হবে। জামায়াত কিন্তু যেরকম কিনা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে তারা অ্যাপিল করেছিল, তাদেরকে যদি নির্বাহী আদেশের দল হিসেবে নিষিদ্ধ করা হয়, তারা কিন্তু আদালতে যেতেই পারবে। যে কোনো নির্বাহী আদেশের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন যে কেউ এগ্রিপ্ট হতেই পারে, যেমনটি হয়েছিল এই কোটা সংক্রান্ত বিষয়ে সাম্প্রতিক সময়ে। কোটা তো ছিল না, 2018 সনে নির্বাহী আদেশে বাতিল করে দেওয়া হয়েছিল প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে, এবং সেটি জুলাই মাসের 1 তারিখে হাইকোর্টের একটা নির্দেশে আবার পুনর্বহাল হয়েছিল। কারণ সরকার যে নির্দেশনাটা মানে বাতিলের যে পরিপত্রটি দিয়েছিল 2018-তে, ওতে সংক্ষুব্ধ হয়ে মুক্তিযোদ্ধার ছেলেরা, সন্তানরা আপিল মানে আদালতে মামলা করেছিল যে সরকারের এই আদেশ মানে ঠিক না। সেটার পক্ষে যখন আবার হাইকোর্টে রায় হলো যে হ্যাঁ সরকারের আদেশটা ঠিক ছিল না, ওইটা বাতিল, অর্থাৎ আবার কোটা পুনর্বহাল হলো, ইমিডিয়েটলি কিন্তু সরকারই আপিল করলো। আপিল করে 7 তারিখে সেটা শুনানি হলো। মাঝখানে আবার অন্য আন্দোলনকারী ছাত্রদের পক্ষ 2 জন কিন্তু আপিল করেছিল, মানে মামলা করেছিল। ফলাফল হলো এখন তো সেই মানে ডিমান্ড যেটা শিক্ষার্থীদের, সেই ডিমান্ড কিন্তু মোটামুটি তাদের ডিমান্ড যা শতভাগই বলা চলে যে পরিপূরণ করে কিন্তু আইনি প্রক্রিয়ায় হাইকোর্টের মানে অ্যাপিলেট ডিভিশনে শুনানি হয়েছে, তাদের রায় হয়েছে, সেই রায়ের আলোকে পরিপূর্ত হয়েছে, এবং কোটার যেই দাবি দাওয়া সেটি কিন্তু পূরণ হয়েছে। কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে আমরা গত 16 তারিখ থেকে যে ঘটনা প্রবাহ দেখলাম, বিশেষ করে
মানে 17 তারিখে সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, সেই ভাষণের পরে মানে বোঝা যাচ্ছিল যে আসলে সরকারের অবস্থানটি কি, এবং উনি এক রকমের মানে আশ্বাস এবং ইঙ্গিত দিয়ে দিলেন যে শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি পরিপূরণের পথে। কিন্তু তারপরও শিক্ষার্থীরা আবেগবশত বলি বা মানে তাদের অবস্থানের প্রতিক্রিয়া কি কোন গভীরতায় গিয়ে ঠেকতে পারে, এটি মানে অনভিজ্ঞতাজনিত কারণে, তাদের মানে বুঝে না ওঠার কারণে বলি, অথবা যেটির সন্দেহ অনেক ব্যাপক, এই মহলটির, এই জামাত, শিবির, বিএনপি, যাদের কথাবার্তা আমরা নানাভাবে শুনছি সরকারি পক্ষ থেকে, তাদের ইন্ধনে মদদে তারা একটা অনর অবস্থান নিয়ে যে কমপ্লিট শাটডাউন, যেটি খুবই মানে বাংলাদেশের রাজনৈতিক বা এই আন্দোলন কর্মসূচির নামকরণের ক্ষেত্রে এক ধরনের নতুনত্ব, হ্যাঁ, যেটা অনেকটাই মানে মানে ইংরেজি, হ্যাঁ, বোঝা যায় যে নব্য ইংরেজের দেয়া নাম এরকম একটা নাম, কমপ্লিট বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন। এখন যেমন আবার কর্মসূচি দিয়েছে জাস্টিস ফর মার্চ ফর জাস্টিস, সব ইংরেজি নামের যে কর্মসূচিগুলি সেগুলি তারা দিল। এবং এইটার সুযোগ নিয়ে যে তাণ্ডব হলো, যে মানে এলোপাথারি ভাঙচুর, সম্পদ বিনষ্টকরণ, অগ্নিসংযোগ এবং নানা রকমের হত্যাকাণ্ড, সেটি মানে বিচিত্র ধরনের হত্যাকাণ্ড ঘটল। আমি সমস্ত মৃত্যুকে আমি বলবো যে, কারণ এগুলি খুবই অকারণ, একটা ফাও বিষয়কে মানে এইরকম উত্তেজনার পরিণত করে এই যে তাণ্ডবটা চালানো হলো, এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হলো, এইটার কারণেই মাননীয় প্রধানমন্ত্রী তো ওই দিন মানে এক সভায় বললেন যে তথ্য প্রমাণ আছে যে এরা এই সমস্ত তাণ্ডবগুলি চালিয়েছে, এবং এগুলির আলোকেই হয়তো ওই যে আগের রায়গুলির যে পর্যবেক্ষণ এবং এই প্রক্রিয়াগত যে সময়, এখন একটা যথাযথ সময় হিসেবে সরকার মনে করছে যে এদেরকে নিষিদ্ধ করা উচিত। এবং সেই জন্য ওই যে মুক্তিযুদ্ধের পক্ষের যে রাজনৈতিক শক্তি, তাদের মানে কনসেন্ট বা সম্মতিটাও কিন্তু সরকারের পক্ষেই আছে। 14 দলীয় জোটগতভাবে এই কনসেন্টটি কিন্তু মানে সরকারের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছেন। এখন বাদবাকিটা তো আসলে সরকারি মানে নির্বাহী বিভাগের কাজ, সেটি যদি হয় সেটি একরকম বিষয়, দেখা যাক। আবার নিষিদ্ধ করলেই তো হবে না, দেখা যাবে যে এখন জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির নাম নিষিদ্ধ করে দিয়েছে, ওরা আবার ভিন্ন নামে অন্য নাম নিয়ে এই লোকজনগুলি এই রাজনীতির উদ্দেশ্যের, আদর্শের, এই প্রক্রিয়ার রাজনীতিটি হয়তো তারা অব্যাহত রাখবে। যেমনটি মানে জামাতেরই বা ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন নেতৃত্বকে নিয়ে প্রধানত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তো তৈরি হয়েছে, এবি পার্টি, তার সাধারণ সম্পাদক মঞ্জুর নাম, ওনাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তার যোগসূত্রের উল্লেখ করে। তো বিষয়টি এমন না যে নিষিদ্ধ করিলেই নিষিদ্ধ হইয়া গেল। আমরা আপনি সম্প্রতি যে ঘটনার কথা বলছিলাম, আমরা হাইকোর্টের উদ্ধৃতি দিয়ে একটি শিরোনাম আমাদের সামনে রয়েছে, সব মৃত্যুই দুঃখজনক, আমরা লজ্জিত, এটি হাইকোর্ট বলেছেন। এবং সেখানে উপশিরোনামে আমরা দেখতে পাচ্ছি 6 সমন্বয়কারী তো নিরাপত্তার কথা তোলেনি, তাদের আটকে রাখা হলো কেন, এবং গুলি চালাতে হলে পুলিশের পায়ের দিকে লক্ষ্য করে চালাতে হবে, এটি আদালত শুনানিতে আইনজীবী কথাগুলো বলেছেন। না, এটাও মানে খুবই দুঃখজনক তো বটে। শুধু মাননীয় বিচারপতিগণ হাইকোর্টে ওনারা যে ওনাদের অবস্থান থেকে যে দুঃখ এবং লজ্জার কথা বলছেন, এটি আমি মনে করি যে সামগ্রিকভাবে আমাদের সবার, এটা আমাদের কালেকটিভ শেম যে আমরা স্বাধীনতার 53 বছর পরে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা থাকা না থাকা, এই দ্বন্দ্ব থেকে বা এই চাওয়া পাওয়ার দ্বন্দ্বর জায়গাটাকে আমরা এইরকম একটা চূড়ান্ত হোস্টাইলিটিতে উপনীত করেছি। এবং এটি আসলে ওই যে আমি বললাম যে এটা আসলে রাজনৈতিক দর্শনগত যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বেরই একটা মানে আমি বলবো যে কি বলবো মানে খুব বিভৎস প্রকাশ। এবং আপনি দেখেন মানে 17 তারিখ পর্যন্ত যেই আন্দোলনটি ছিল সাধারণ শিক্ষার্থীদের একটি
ন্যায্য আন্দোলন এবং সাধারণ মতের আন্দোলন, সেরকম একটি মানে সবার, সরকার চায়, সরকারি পক্ষের ছাত্র সংগঠন চায়, যারা আন্দোলন করছে তারা চায়, যেখানে সবাই চায় সেরকম একটা বিষয়, প্রায় নিরসিত বিষয়, যেটি আসলে এক্সিস্টই করছিল না ওই মুহূর্ত, কারণ কোটা তো তখন ছিল না আইনিভাবে। সেরকম একটি বিষয়কে যে এইরকম তপ্ত উত্তপ্ত একটা জায়গায় নিয়ে যাওয়া হলো এবং কেউই মানে কাউকে টলারেট করতে পারলাম না ন্যূনতম, এটি আমাদের কালেকটিভ একটা ব্যর্থতা এবং এটি আমাদের মনস্তাত্ত্বিক জড়তাও আমি বলবো একরকমের। এবং দেখেন, আমরা ভার্চুয়াল রিয়েলিটি অ্যান্ড অ্যাকচুয়াল রিয়েলিটি, আমার কাছে যেটি মনে হয় এটি এক ধরনের, কেন যেন এই ভাবনাটি গত কয়েকদিন যাবত আমার মধ্যে কাজ করছে, যে আমরা আসলে এই যে গত প্রায় বছর 20 বা 15 বছর এই যে ব্যাপক হারে ভার্চুয়াল জগতে বিচরণ করছি, এই ভার্চুয়াল জগতে বিচরণ করতে করতে আমরা অ্যাকচুয়ালিটি যেটা, সেটিকে ঠিক হয়তো যথাযথভাবে মনস্তাত্ত্বিকভাবে অনুধাবন করতে পারছি না। আমরা এই তারুণ্যের মনোজগৎকে আমরা কেউই, মানে সমাজ যারা আমরা মানে বলি যে সরকার পরিচালনা করি বা সমাজ পরিচালনা করি, আমরা কেউই আসলে এই তারুণ্যের মনস্তত্ত্বকে আসলে যথাযথভাবে অনুভব বা অনুধাবন করতে পারিনি। এটি মানে মনস্তাত্ত্বিকভাবে আমরা যারা সিনিয়র জেনারেশনের মানুষ, এই তরুণদের, এটা আমাদের কালেকটিভ ফেলিউর, এটা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ফেলিউর, অন্য সমস্ত রকমের মানে অবস্থানের মানুষজনেরই এটা কালেকটিভ ফেলিউর, সেটা সরকার পক্ষের হোক, বিপক্ষের হোক, সব অল অফ আস, এটা আমাদের সবার সামগ্রিক মানে অনুধাবনগত মনস্তাত্ত্বিক ব্যর্থতা। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক জুনায়েদ হালিম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন, আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।